আমি এখানে দেখো তোমরা খেয়াল করে 9টা পয়েন্টস লিখে রেখে দিয়েছি। এই 9টা পয়েন্টস ঝটপট তোমরা খাতাতে লিখে নাও। 1 নম্বর বংশগতির সংজ্ঞা, 2 নম্বর বংশগতিবিদ্যার জনককে, 3 নম্বর মিউটেশন কাকে বলে, 4 নম্বর প্রকরণ কি এবং তার উদাহরণ, 5 নম্বর বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি, বৈশিষ্ট্য বা ট্রেট, ট্রেট ঠিক বলবো না, ক্যারেক্টার, বৈশিষ্ট্য মানে ক্যারেক্টার, বৈশিষ্ট্য বা ক্যারেক্টার বলতে আমরা কি বুঝি। তারপরে 6 নম্বর দেখো আমি লিখেছি প্রলক্ষণ বা চরিত্র বলতে কি বোঝো, চরিত্র মানে ট্রেট, TRAIT, ট্রেট। আর তারপর সাথে দেখো লিখেছি অ্যালিল, অ্যালিল কাকে বলে বা অ্যালিল ব্যাপারটা কি একটু জানতে হবে, বংশগতির একক কি জানতে হবে, আর সবশেষে এক সংকর এবং দ্বিসংকর জনন কি জানতে হবে। এরপরে আরো অনেক বিষয় এই চ্যাপ্টারে তোমাদের জানতে হবে, সেগুলো আমি আজকে দেখিনি। আমি চেষ্টা করব এই অংশগুলো আজকের ক্লাসে আলোচনা করার। এখন দেখি হাতে যে সময়টা রয়েছে সে সময় অনুযায়ী কতটা কি করতে পারি। তোমরা এগুলো খাতাতে লিখে নিয়ে খুব ভালো করে ধরে 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 পড়বে। আমি এক এক করে আলোচনা করে দিচ্ছি। প্রথমে চলে আসি, হোয়াট ইজ হেরিডিটি বা বংশগতি। বংশগতির সংজ্ঞা দিতে গেলেই জিন কথাটা আমাদের এসে যাবে, ক্রোমোজোম কথাটা এসে যাবে। আমরা বংশগতির সংজ্ঞা দিতে গেলে বলি যে পদ্ধতির মাধ্যমে ক্রোমোজোমে অবস্থিত জিনের মাধ্যমে জনিত্রী জীবের বৈশিষ্ট্যগুলো প্রায় অপরিবর্তিত অবস্থায় তার অপত্যের দেহের মধ্যে অর্থাৎ সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়, তাকে বলবো আমরা বংশগতি বা হেরিডিটি। আবার বলছি, যে পদ্ধতির মাধ্যমে জীবের ক্রোমোজোমে অবস্থিত জিনের মাধ্যমে জনিত্রী জীবের বৈশিষ্ট্যগুলো বা পিতামাতার বৈশিষ্ট্যগুলো প্রায় অপরিবর্তিত অবস্থায় তার অপত্যের দেহে বা সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হবে, সেই পদ্ধতিকে আমরা বলবো বংশগতি বা হেরিডিটি। এই হেরিডিটি বা বংশগতি এই বিদ্যার জনককে, বংশগতি নিয়ে জীববিদ্যার যে শাখাতে আলাপ আলোচনা করা হয় তাকে আমরা বলি জেনেটিক্স, জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। জীববিজ্ঞানের যে শাখাতে জীবের বংশগতি নিয়ে আলাপ আলোচনা করা হয় তাকে বলা হয় জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। এই বংশগতিবিদ্যার জনক হলেন গ্রেগর জোহান মেন্ডেল। অনেক সময় একটা প্রশ্ন তোমাদের মাধ্যমিক আসছে, মেন্ডেলের সম্পূর্ণ নাম লেখো। মেন্ডেল হচ্ছে বংশগতিবিদ্যার জনক অর্থাৎ ফাদার অফ জেনেটিক্স। এই ভদ্রলোক বংশগতির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং সূত্র আবিষ্কার করেছিলেন। মেন্ডেল ইনি ছিলেন একজন নামকরা ধর্মযাজক। অস্ট্রিয়ার একটি গির্জাতে উনি ফাদার হিসাবে কাজ করতেন এবং সেখানে ধর্মযাজকের কাজ করতেন। করতে করতে উনি ওই গির্জা সংলগ্ন সবজি বাগানে, ছোট্ট বাগান, খুব বেশি লম্বা চওড়া না, ওই বাগানে সবজি চাষ করতেন। বিভিন্ন রকমের সবজি চাষ করতে করতে তার মধ্যে উনি মটর গাছ নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। সেই মটর গাছের উপর পরীক্ষা নিরীক্ষা করে 1866 সালে 1866 সালে উনি জার্মানির ব্রুন শহরে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি নামক একটা একেবারে অপ্রচলিত, একেবারে নন ফেমাস একটা পত্রিকাতে তিনি বংশগতির বিভিন্ন সূত্র এবং কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেগুলো প্রকাশ করেছিলেন, কিন্তু তখন অত গুরুত্ব পায়নি। তারপরে উনি মারা যাওয়ার পর 1900 সালে 3 জন বিজ্ঞানী, তার মধ্যে একজন হলেন হল্যান্ডের হুগো দাভিস, আরেকজন বিজ্ঞানী জার্মানির কোরেন্স, আরেকজন হলেন অস্ট্রিয়ার শেরম্যাক।
এই তিনজন বিজ্ঞানী, আবার বলছি নামগুলো একটু কঠিন কঠিন, কোন কোন লেখকের বইতে তোমরা পাবে। একজন হলেন হল্যান্ডের বিজ্ঞানী হুগো দ্য ভ্রিস, আরেকজন হলেন জার্মানির শেরম্যাক, আরেকজন হলেন অস্ট্রিয়ার কোরেন্স। এই তিনজন বিজ্ঞানী মিলে এই 1900 সালে মেন্ডেল ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি নামক ম্যাগাজিনে বা পত্রিকাতে যে সমস্ত সূত্র এবং বংশগতির রুলস রেগুলেশন গুলো, পরীক্ষা নিরীক্ষা গুলো প্রকাশ করেছিলেন, সেইগুলো আবার নতুন করে এরা আবিষ্কার করলেন। করে দেখলেন যে বংশগতি বিষয়ে মেন্ডেল যে বক্তব্যগুলো রেখেছিলেন সেগুলো প্রায় সবই সত্য, খুব সামান্য ভুল ত্রুটি তাদের মধ্যে কিছুটা ধরা পড়ে। এই জন্য বংশগতি বিদ্যার জনক বলতে আমরা মেন্ডেলকেই বলে থাকি। একটা প্রশ্ন খুবই আসে, বংশগতি বিদ্যার জনক কাকে বলে এবং কেন বলে? মেন্ডেলকে বলা হয়, এবং কেন বলে সেটাও তোমরা মনে রাখার চেষ্টা করবে। আশা করি আমি যেটা বলেছি তার থেকে অনেকটা বুঝতে পেরেছ। এবার এই বংশগতি পড়তে গেলে আমাদের মিউটেশন বলে একটা কথা আসে, কারণ বংশগতি ও প্রকরণ, আমাদের প্রকরণ জানতে গেলে মিউটেশন কতটা আসবে। এই ক্রোমোজোমে জিন অবস্থান করে, ক্রোমোজোমের জিনের আকস্মিক এবং স্থায়ী পরিবর্তনের ঘটনাকে বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি। জিন মিউটেশন বা পরিব্যক্তি ক্ষমতার অধিকারী। ক্রোমোজোমে অবস্থিত জিনের আকস্মিক এবং স্থায়ী পরিবর্তনের ঘটনাকে বলা হয় মিউটেশন। ওই যে একটু আগে নামটা বললাম যে হুগো দ্য ভ্রিস, হল্যান্ডের নামকরা একজন বিজ্ঞানী। ওই বিজ্ঞানী মানে মিউটেশন থিওরির প্রবক্তা। ওই ইনোথেরা ল্যামার্কিয়ানা বলে একটা গাছ আছে, ওই গাছের উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানী হুগো দ্য ভ্রিস পরিব্যক্তিবাদ বা মিউটেশন থিওরি আবিষ্কার করেছিলেন। এই মিউটেশন কাকে বলে তোমাদের একটু জানতে হবে। মিউটেশন ঘটলে জীবের বৈশিষ্ট্যগুলো বদলে যায়। এটা প্রাকৃতিক কোনো কারণে হতে পারে, অথবা ক্রোমোজোমের কোনো গঠনগত পরিবর্তন, অথবা ক্রোমোজোমে অবস্থিত জিনের কোনো পরিবর্তন, এই সমস্ত কারণের ফলে মিউটেশনটা বেশি ঘটে। তবে মেনলি জিন ঘটিত পরিবর্তনের ফলে কিন্তু মিউটেশনটা ঘটে, অথবা ক্রোমোজোমের গঠনগত কোনো পরিবর্তন ঘটলে মিউটেশনটা বা পরিব্যক্তিটা ঘটে থাকে। পরিবেশের প্রভাব থাকে, কিন্তু পরিবেশের প্রভাবটা খুব ধীরে ধীরে বিস্তৃত হয়। তা এই মিউটেশনের কারণে জীবের মধ্যে কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়। আবার জিনের পুনঃসংযুক্তিকরণের ফলেও জীবের মধ্যে কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়। আবার পরিবেশগত কারণেও একই প্রজাতির জীবদের মধ্যে কিছু পার্থক্য চোখে পড়ে। যে একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে জিনগত কারণে অথবা জিনের পুনঃসংযুক্তিকরণের ফলে অথবা পরিবেশগত কারণে যে পার্থক্যগুলো চোখে দেখা যায় তাকে বলা হয় প্রকরণ বা ভ্যারিয়েশন। এখানে দেখো 4 নম্বরে আমি লিখেছি প্রকরণ কি, অর্থাৎ কাকে বলে এবং কত প্রকার। ইংরেজিতে বলা হয় ভ্যারিয়েশন। প্রকরণ বা ভ্যারিয়েশন বা প্রকরণ কাকে বলে একটু জানতে হবে। এই প্রকরণের কারণটা কি? 3টে কারণ হয়ে থাকে। ভ্যারিয়েশন বা প্রকরণের 3টে কারণ হয়ে থাকে। তোমরা একটু যদি বইপত্র ঘাটাঘাটি করে দেখো তাহলে পাবে। কারণের মধ্যে নর্মালি 3টে কারণ আমরা দেখতে পাই। একটা হচ্ছে পরিবেশগত কারণ, পরিবেশের প্রভাবে এটা হতে পারে। একটা যে জিনগত বা আমরা মিউটেশন বলে থাকি, জিনগত পরিবর্তন, মিউটেশন
বা পরিব্যক্তির কারণে ঘটতে পারে। আর রিকম্বিনেশন বা পুনঃসংযোজন, এই তিনটে কারণে কিন্তু প্রকরণ বা ভ্যারিয়েশন সৃষ্টি হতে পারে। এই প্রকরণের দুটো উদাহরণ তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তোমরা তোমাদের যে টেক্সট বইগুলো রয়েছে সেই টেক্সট বইগুলো যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, দেখবে মানুষের এই যে কানের যে লতিটা রয়েছে, এই কানের লতি দেখবে দু রকমের হয়। মোটামুটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা দেখেছেন, মানে অন্তত 100 জনের মধ্যে প্রায় 80% লোকের এই কানের লতিটা মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ এরা সেপারেট থাকে, চোয়ালের চামড়ার সঙ্গে লেগে থাকে না। আর অবশিষ্ট মোরালেস 10% লোকের ক্ষেত্রে এই কানের লতিটা চোয়ালের চামড়ার সঙ্গে লেগে থাকে। মুক্ত এবং সংযুক্ত কানের লতি, এই মুক্ত কানের লতিটা হচ্ছে একটা ভ্যারিয়েশনের উদাহরণ, প্রকরণের একটা উদাহরণ। প্রকট জিনের প্রভাবে এটা হয়ে থাকে। আবার এই সংযুক্ত অর্থাৎ কানের লতিটা আমাদের এই চোয়ালের চামড়ার সঙ্গে যুক্ত থাকবে, এটাকে বলা সংযুক্ত কানের লতি। এই সংযুক্ত কানের লতিটা একটা প্রকরণের উদাহরণ, এটা প্রচ্ছন্ন জিনের প্রভাবে হয়ে থাকে। একটু মাথায় রাখবে, এই কানের লতি দিয়ে একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে। নেক্সট চলে যাব আরেকটা প্রকরণের উদাহরণ, খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় এবং তোমাদের বলতেও দেখবে, ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে। মানুষের জিহ্বা দেখবে আমরা বেশিরভাগ লোকেরা ফোল্ড করতে পারি, ভাঁজ করতে পারি বা রোল করতে পারি। রোলার জিভ বা রোলার ভাঁজ, মানে জিভ ভাঁজ করা। এই জিভ ভাঁজ করাটা হচ্ছে এক ধরনের ভ্যারিয়েশন। এটা হচ্ছে প্রকট জিনের প্রভাবে হয়ে থাকে। আবার খুব অল্প সংখ্যক, ওই একটু আগে বললাম পার্সেন্টেজ, মোরালেস 20% মতন, 19 থেকে 20% মতো মানুষের জিভগুলো রোল করতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে প্রচ্ছন্ন জিনের প্রভাবে হয়। তাহলে দেখো, একই প্রজাতির মানুষের মধ্যে কেউ কেউ তার জিভ ভাঁজ করতে পারছে, কেউ কেউ জিভ ভাঁজ করতে বা রোল করতে পারছে না। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, দু রকমের পার্থক্য এসে যাচ্ছে। এই পার্থক্যগুলোকে আমরা ভ্যারিয়েশন বা প্রকরণ বলে থাকছি। আবার এমনও দেখবে কিছু কিছু মথ রয়েছে, তাদের ডানাগুলো হালকা সাদা রঙের, একটু একটু ধোয়াটে বা ধূসর টাইপের ভাব তার মধ্যে থাকতে পারে। আবার ওই একই প্রজাতির মথগুলোর মধ্যে কারো ডানাগুলো দেখা যাবে কালো রঙের। তাহলে একই প্রজাতির মানে মথ, তাদের মধ্যে কিছু পার্থক্য চোখে দেখা যাচ্ছে। এটা পরিবেশগত কারণে প্রভাবিত হয়, পরে জিনের পরিবর্তন হয়, জিন মিউটেশন হয়। আগে পরিবেশ, তারপর জিন মিউটেশন। তাই প্রকরণ কাকে বলে? প্রকরণ অনুকূল কিংবা প্রতিকূল দু রকমের হতে পারে। অনুকূল প্রকরণ, আর একটা হচ্ছে প্রতিকূল প্রকরণ। অনুকূল এবং প্রতিকূল প্রকরণ। চার্লস ডারউইনের নাম শুনেছ তোমরা সবাই, বিজ্ঞানী রবার্ট চার্লস ডারউইন, ইংল্যান্ডের নামকরা একজন ন্যাচারাল সায়েন্টিস্ট। উনি অনেকগুলো বই লিখেছিলেন, তার মধ্যে একটি বইয়ের নাম তোমরা প্রায় সকলেই জানো। খুব সংক্ষেপে বইটার নামকে বলা হয় অরিজিন অফ স্পিসিস। সম্পূর্ণ নামটা আমি এখানে বলছি না, খুব সংক্ষেপে বলা হয় দ্য অরিজিন অফ স্পিসিস। এই বইটাতে উনি মানে জীবের অভিব্যক্তি নিয়ে যে মতবাদ প্রকাশ করেছেন তাকে বলা হয় ন্যাচারাল সিলেকশন থিওরি বা প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এই প্রাকৃতিক নির্বাচন মতবাদের যে মূল আলোচ্য বিষয়গুলো ছিল তার মধ্যে কিন্তু প্রকরণ একটা উল্লেখযোগ্য কথা। চার্লস ডারউইনের মতে এই প্রকরণ দু রকমের হয়, অনুকূল প্রকরণ এবং প্রতিকূল প্রকরণ।
এই অনুকূল প্রকরণযুক্ত জীবগুলো চার্লস ডারউইনের মতে প্রকৃতির স্নেহধন্য হয়ে ওঠে এবং তারা যোগ্যতমের উদ্বর্তন লাভ করে প্রাকৃতিক নির্বাচনের দ্বারা নতুন নতুন প্রজাতির উদ্ভব ঘটায়। এটা কিন্তু চার্লস ডারউইন বলেছেন, এটা আমার কথা না। উনি ন্যাচারাল সিলেকশন থিওরিতে এই কথাগুলো বলেছেন। চার্লস ডারউইন প্রতিকূল প্রকরণ নিয়ে একটা কথা বলেছেন, এটা আনফেভারেবল ভ্যারিয়েশন, এটা জীবকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে না। উনি বললেন যে প্রতিকূল প্রকরণযুক্ত জীবেরা পরাজিত সৈনিকের মতো মৃত্যুবরণ করে। যাও, প্রকরণ কাকে বলে, প্রকরণ করকমের কি, প্রকরণের কারণ কি, এগুলো একটু তোমাদের জানতে হবে। আশা করি আমার থেকে কিছুটা জানতে পেরেছ। এবার চলে আসি, বেশ কিছু সংজ্ঞা ভিত্তিক কথা জানতে হবে। চরিত্র না, এখানে একটা পয়েন্ট ছিল মনে হয় পাশে, বৈশিষ্ট্য ছিল, বৈশিষ্ট্য বা ক্যারেক্টার্স। বৈশিষ্ট্য কি বা ক্যারেক্টার কি? কোন একটা জীবের যে স্বভাব বা গুণ, সেই স্বভাব বা গুণটাকে আমরা ক্যারেক্টার বা বৈশিষ্ট্য বলে থাকি। কোন একটা জীবের কোন স্বভাব বা গুণকে আমরা বৈশিষ্ট্য বলে থাকি। এক একটা বৈশিষ্ট্য এক একটা জিন দ্বারা পরিচালিত হয় বা নিয়ন্ত্রিত হয়। যেমন লম্বা মটর গাছ, এই লম্বা গুণটা বা লম্বা বৈশিষ্ট্যটা একটা জিন দ্বারা পরিচালিত হয়, যাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে থাকি। আবার মটর গাছের ক্ষেত্রে বেটে মটর গাছের ক্ষেত্রে বেটে একটা এখানে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার, এটা প্রচ্ছন্ন জিন দ্বারা পরিচালিত হয়, যাকে আমরা স্মল টি দ্বারা উল্লেখ করে থাকি। তেমনি যদি আমরা একটা বিশুদ্ধ কালো গিনিপিগের ক্ষেত্রে যাই, তাহলে কালো, এই যে বিশুদ্ধ কালো বৈশিষ্ট্যটা ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করা হয়। আবার যদি গিনিপিগের গায়ের রং বিশুদ্ধ সাদা হয়, সেক্ষেত্রে আমরা স্মল বি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে দেখো, এই সাদা একটা বৈশিষ্ট্য, কালো একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টার। এক একটা বৈশিষ্ট্য এক একটা নির্দিষ্ট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় বা জিনের দ্বারা প্রভাবিত হয়। এরপরে চলে যাব প্রলক্ষণ বা চরিত্র, ট্রেট বলা হয়। প্রলক্ষণ বা চরিত্র, ট্রেট, TRAIT, ট্রেট, মানে প্রলক্ষণ বা চরিত্র, মানে বিপরীত দুটো বৈশিষ্ট্যকে একসাথে বলা হবে ট্রেট বা চরিত্র। একই প্রজাতিভুক্ত জীবের দুটো ভিন্ন বৈশিষ্ট্যকে বলা হয় ট্রেট বা প্রলক্ষণ বলে থাকি। যেমন একটু আগে আমি লম্বা এবং বেটে শব্দটা ব্যবহার করেছিলাম, লম্বা এবং বেটে, যার জন্য ক্যাপিটাল টি এবং স্মল টি ধরেছিলাম। তেমনি গিনিপিগের ক্ষেত্রে আমি ধরেছিলাম কালো এবং সাদা, এরা কিন্তু ট্রেট। এই ট্রেট, এক একটা ট্রেট মানে দুটো বিপরীত বৈশিষ্ট্য, এরা দুটো আলাদা আলাদা জিন দ্বারা নির্ধারিত হয়। প্রকট বৈশিষ্ট্যের জন্য প্রকট জিন, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য প্রচ্ছন্ন জিন। যেমন এখানে লম্বা এবং বেটে, এখানে কালো এবং সাদা। নেক্সট চলে যাব অ্যালিল। অ্যালিল কাকে বলা হয়? অ্যালিল বা অ্যালিলোমর্ফ, বা অ্যালিলিও বলা হয়। এখানে একটা দেখো ছবি এঁকেছি, দুটো ক্রোমোজোম দেখিয়েছি, এদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম বা সমসপ্ত ক্রোমোজোম। তোমরা জানো যে ডিপ্লয়েড কোষে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। প্রতি জোড়ের ক্রোমোজোম দুটো অঙ্গ সংস্থানিকভাবে, অর্থাৎ বাহ্যিক গঠনগতভাবে একই রকমের দেখতে হয়, এদেরকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়।
এই হোমোলোগাস ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। হোমোলোগাস ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলা হয়। লৌকার পয় আকার দন্তস্ব লোকাস। এই হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করে এমন বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী যুগ্ম জিনকে আমরা অ্যালিল বলে থাকি। বৈসাদৃশ্যমূলক, অ্যালিল মানে হচ্ছে বৈসাদৃশ্যমূলক চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী যুগ্ম জিন বা যুগ্ম উপাদান বা যুগ্ম ফ্যাক্টরকে আমরা অ্যালিল বলে থাকি। এই বিষয়ে একটু বলে রেখে দিই, ফ্যাক্টর বা উপাদান কথাটা বিজ্ঞানী মেন্ডেল ব্যবহার করেছিলেন। মেন্ডেল কিন্তু জিন শব্দটা তার পরীক্ষা নিরীক্ষাতে কোথাও ব্যবহার করেননি। পরবর্তীকালে যে উপাদান বা ফ্যাক্টরটা মেন্ডেল তার পরীক্ষাতে ব্যবহার করেছিলেন ওটাকে জিন বলে গণ্য করা হয়েছে। সেই জন্য আমরা হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে বা লোকাসে অবস্থিত বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী যুগ্ম জিনকে বলতে পারি, অথবা যুগ্ম উপাদানকে বলতে পারি, অথবা যুগ্ম ফ্যাক্টরকে বলতে পারি। তোমরা উপাদান বললেও নম্বর পাবে, ফ্যাক্টর বললেও নাম্বার পাবে, আবার জিন বললেও নাম্বার পাবে। এটা কনফিউশন তোমাদের থাকতে পারে যে কোন কোন বইতে উপাদান কথাটা লেখা রয়েছে যুগ্ম উপাদান, কোন কোন বইতে যুগ্ম ফ্যাক্টর, কোন কোন বইতে যুগ্ম জিন। কোনো অসুবিধার কিছু নেই, এটা কমপ্লিট ডেফিনেশন হলে হবে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি বইতে যাই লেখা থাকুক না কেন মোটামুটি ইনার মিনিং অর্থাৎ অন্তর্নিহিত অর্থগুলো মোরালেস সেম থাকে, তাতে কোনো অসুবিধা হবে না। অ্যালিল কাকে বলে? যেমন লম্বা এবং বেটে, মোটর গাছের ক্ষেত্রে লম্বা ও বেটে, লম্বা এবং বেটে। আবার মানে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা এবং বেটে, এটা একটা। এখানে লম্বার জন্য ক্যাপিটাল টি, এটা বেটের জন্য স্মল টি, তাহলে আমরা কি লিখবো? ক্যাপিটাল টু স্মল টি। এরা কিন্তু এক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী যুগ্ম জিন। দেখো এখানে ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী, স্মল টি বিশুদ্ধ বেটের বৈশিষ্ট্যের জন্য দায়ী। তেমনি যদি আমরা আবার গিনিপিগের ক্ষেত্রে যাই, বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা। আর বিশুদ্ধ কথাটা আর এখানে লিখছি না। বিশুদ্ধ কালো কে আমরা ক্যাপিটাল বি দিয়ে প্রকাশ করি, আর বিশুদ্ধ সাদাকে স্মল বি দিয়ে প্রকাশ করি। আসলে প্রকট গুণগুলোকে ক্যাপিটাল লেটারে লেখা হয়, আর প্রচ্ছন্ন গুণগুলোকে আমরা স্মল লেটারে লিখে থাকি। এখানে বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি, বিশুদ্ধ সাদা মানে স্মল বি, সেটা ইন্ডিকেট করা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি। এটা কিন্তু অ্যালিল। অনুরূপ ভাবে ক্যাপিটাল টি স্মল টি এরাও অ্যালিল, এরা যুগ্ম জিন কিন্তু বিপরীত বৈশিষ্ট্য বহনকারী। দেখো ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা, স্মল টি বিশুদ্ধ বেটে। অনুরূপ ভাবে বিশুদ্ধ কালো, বিশুদ্ধ সাদা। আরো অনেক বৈশিষ্ট্য হতে পারে। এক সংকর জননের পরীক্ষা, দ্বিসংকর জননের পরীক্ষার সময় তোমাদেরকে আরো অনেক বিপরীত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হবে। প্রাথমিক দিক নিয়ে আমি আজ আলোচনা করছি। নেক্সট চলে যাব বংশগতির একক বলতে কি বোঝা হয়। বংশগতির একক বলতে আমরা জিনকে বলে থাকি। বংশগতির একক বলতে জিনকে বলা হয়, যা বংশগতির ধারক এবং বাহক, যার মাধ্যমে জনিত জীবের বৈশিষ্ট্যগুলো প্রায় অপরিবর্তিত অবস্থায় তার অপত্যের দেহের মধ্যে সঞ্চারিত হয়। বংশগতির একক বলতে জিনকে বা ফ্যাক্টরকে বা উপাদানকে বলা হয়। জিন হতে পারে, উপাদান হতে পারে, আমি একটু আগে এক জায়গায় বলেছি, আবার ফ্যাক্টরও হতে পারে। ফ্যাক্টরও হতে পারে। 1 2 3 জিনও যা, উপাদানও তাই, ফ্যাক্টর তাই। কিছুক্ষণ আগে আমি বললাম যে মেন্ডেল কিন্তু উপাদান বা ফ্যাক্টর শব্দটা ব্যবহার করেছিলেন। মেনলি ফ্যাক্টর ইংরেজিতে, বাংলায় উপাদান বলা হয়। পরবর্তীকালে ওটা জিন আবিষ্কার হয়েছে, উপাদানটা বা ফ্যাক্টরটা জিন।
তাহলে বংশগতির উপাদান, বংশগতির একক কি বলতে কাকে বোঝাবো? জিনকে বোঝাবো, যাকে আমরা উপাদান ফ্যাক্টর বলি। এরপরে আমাদের চলে যেতে হবে এক সংকর জনন এবং দ্বিসংকর জনন কাকে বলে। এক সংকর জনন এবং দ্বিসংকর জনন। দেখো, এক সংকর জনন, মোনো হাইব্রিড ক্রস। এক সংকর জনন, এক সংকর জনন, মোনো হাইব্রিড ক্রস। মোনো হাইব্রিড ক্রস, মোনো হাইব্রিড ক্রস। এক সংকর জনন, এক সংকর জনন মানে এক জোড়া, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে যৌন জনন বা সংকরায়ন পদ্ধতি, তাকে আমরা এক সংকর জনন বলবো। আবার বলছি, এক মানে এখানে এক জোড়া, ওয়ান পেয়ার, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে সংকরায়ন বা যৌন জনন পদ্ধতি, তাকে বলবো আমরা এক সংকর জনন বা মোনো হাইব্রিড ক্রস। মোনো মানে এক, তোমরা নাম শুনেছে মোনোকট এবং ডাইকট। মোনোস্যাকারাইড মানে একক শর্করা, মোনোকট মানে একবীজপত্রী, এরকম নাম শুনে এসছো সব। তা এক সংকর জনন যেমন বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে যে সংকরায়ন পদ্ধতি, তার হলো এক সংকর জননের পরীক্ষার একটা উদাহরণ। অনুরূপভাবে যদি আমরা গিনিপিগের ক্ষেত্রে যাই, বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ বেটে গিনিপিগের মধ্যে যে সংকরায়ন পদ্ধতি, এটা এক সংকর জনন। সংকরায়ন মানে হাইব্রিডাইজেশন, একই প্রজাতিভুক্ত দুটো ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মধ্যে যে মিলন, তাকে বলছি আমরা সংকরায়ন পদ্ধতি। আর এক সংকর জনন মানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য বহনকারী। নেক্সট চলে আসি ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন। দ্বি মানে হচ্ছে দুই জোড়া, দ্বি মানে দুই জোড়া, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য বহনকারী একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে যৌন জনন বা সংকরায়ন পদ্ধতি, তাকে বলা হয় দ্বিসংকর জনন। দুই জোড়া, দেখো এখানে আমি টু লিখেছি, টু পেয়ার্স, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য বহনকারী একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে যৌন জনন, তাকে দ্বিসংকর জনন বলা হবে। মাথায় রাখবে, একই প্রজাতিভুক্ত কথাটা কিন্তু উল্লেখ করতে হবে, যে মটর গাছ হলে মটর গাছ হবে, মটরের সঙ্গে কুমড়ো গাছ হবে না, কুমড়ো গাছ হলে কুমড়ো গাছ হবে, কিন্তু একটা কুমড়ো আর একটা লাউ হবে না। একই প্রজাতিভুক্ত হতে হবে। তেমনি গিনিপিগ, সে কালো গিনিপিগ সাদা গিনিপিগ হতে পারে, দুটোই গিনিপিগ হতে পারে, সেই জন্য একই প্রজাতিভুক্ত কথাটা এখানে আনা হয়। তা দ্বিসংকর জননের দুটো উদাহরণ তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, আমরা সেই দুটোই এখানে করব। মটর গাছের উপর দ্বিসংকর জননের পরীক্ষা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপরে করা হয়েছিল, সেটা চেকার বোর্ড সহ। আমি এর ব্যাখ্যা পরবর্তী ক্লাসগুলোতে দেব। যেমন হলুদ গোল, হলুদ গোল ইন্টু সবুজ, সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত। মটর গাছের মধ্যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য বর্তমান। মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ কি সেটা আমরা জানি, সেটা আমি পরে বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে যে মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন, মটর গাছের মধ্যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল। তার মধ্যে কোনো কোনো মটর গাছের বীজগুলো হলদে রঙের এবং আকারের দিক থেকে গোল, আবার কোনো কোনো মটর গাছের বীজগুলো কুঞ্চিত এবং তাদের বীজপত্রের বর্ণটা সবুজ রঙের। যে হলুদ গোল ক্যাপিটাল ওয়াই ওয়াই আর আর লেখা হয়, আর সবুজ কুঞ্চিত স্মল ওয়াই
ওয়াই আর লেখা হয়। এই হলুদগুলো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, সেই জন্য ব্লক লেটারে লেখা হচ্ছে। আর সবুজ কুঞ্চিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এই জন্য স্মল লেটারে লেখা হয়। প্রকট এবং প্রচ্ছন্ন ব্যাপারটা কি পরবর্তী ক্লাসে আলোচনা করব। দ্বিসংকর জনন আবার গিনিপিগের ক্ষেত্রেও কিন্তু করা হচ্ছে, মানে কালো এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগ, তার সাথে সাদা এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগ। এখানে কালোর বিপরীত দেখো এখানে সাদা, আবার অন্যদিকে যে অমসৃণ লোমের বিপরীত হলো মসৃণ লোম। দ্বিসংকর জনন কাকে বলে, একসংকর জনন কাকে বলে, সেটা আজকে আলোচনা করলাম। এদের বিভিন্ন পরীক্ষা রয়েছে মটর গাছের উপরে এবং গিনিপিগের উপরে, এটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। তোমরা বাড়িতে টেক্সট বইটা একটু ভালো করে পড়তে থাকো, আগামী দিন এই বিষয়ে আবার আলোচনা করা যাবে। সবাই ভালো থাকবে।